হ্যালো, আমি রানা জি। ইসলাম। আমরা কথা বলতে চাই আমরাই। আ আমরা আসলে গুডউইশের জন্যে কাজ করছি। গুডউইশটা কি? সেটা ধীরে, ধীরে মনে হয় আমরা আপনাদের সাথে কমিউনিকেট করছি, সেটা আমরা জানতে পারবো, তাই না? তো আজকে হঠাৎ করেই মনে হলো যে আ আমরা গুডউইশটাকে আসলে কিছু একটা করি। কিছু গুড থিংকিং আমরা করতে চাই। সেই জায়গা থেকেই এই রাত ৩টা ৮ বাজে এখন। আ ৩ ৩ ভাই-বোন কথা বলা শুরু করছি। আসলে কি কথা বলবো সেটাও নির্ভর করবে আমাদের উপর। আমার সাথে যুক্ত হয়েছে আ নিশাত যুক্ত হয়েছে। নিশাত, আ এই যে রাত ৩টা না ভোর ৩টা বলবো বুঝতেছি না, হ্যাঁ? আর সায়েম যুক্ত হয়েছে। এটাও এক ধরনের পাগলামি, তাই না? জি ভাইয়া। ভোর বলাও যাবে না বা রাতও বলা হুম, যাবে না, মধ্যরাত বলা যেতে পারে। যেহেতু রাত ৩টা। হুম। হ্যাঁ, তো এই যে আমরা গুড উইশ, হ্যাঁ? গুড উইশ আসলে কি করতে চাই সায়েম? গুড উইশ এটাই। সোসাইটির জন্য কি করতে চাই? আমরা যে কনটেন্ট মেকিং করছি, কনটেন্ট মেক করতে চাই, আসলে কেন কনটেন্ট মেক করতে চাই? আর আজকে আমরা কি বলবো আসলে আজকের কনটেন্টে? আমি একটু বলি ভাই। জিনিসটা তো পরে আর বুঝতে প্রথমত যেটা হচ্ছে যে আসলে অডিও গুড কম উইশের সায়েমের। সায়েমের অডিও কেন কম পাচ্ছি? হ্যালো, এখন পাচ্ছি? হ্যালো, শুনতে পাচ্ছি আমরা। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সায়েম শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা। আমাদের গুড উইশটা যে আসলে শুরু করি, হ্যাঁ? মানে গুড উইশ আপনার নামটা তো একটা ইউনিক নাম। এটা খুব কমন আমরা শুনি। বাট আসলে এই নামে যে একটা কিছু হতে পারে এটা কিন্তু আসলে আমরা কখনো মানে আপনার কাছ থেকে এটা ১ম শুনে কিন্তু বেশ ভালো লাগছে। মানে আমরা আসলে একটা ভালো কিছু শুরুর জন্য কিন্তু এটা শুরু করেছি। তো আসলে এর আগে কিছু কোনো প্ল্যান ছিল না। হুট করে আপনার সাথে কথা বলতেই আ বিষয়টা হচ্ছে যে আমরা এটা শুরু করি। স্টার্টটা শুরু করি। ভালো কিছু শুরু করি। সেই জায়গা থেকেই হচ্ছে এগুলো হয়েছে। আ এরপর তো আস্তে, আস্তে করে কাজ বাড়লো, টিম আসলো। তো সেখানে ইনশাআল্লাহ শেষ হবে। এখন আমি একটা যদি নিউজ পড়ে শোনাই, হ্যাঁ? আ হুম, ১ ঘন্টা আগে 'প্রথম আলোতে' আ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা উক্তি দিয়ে আ নিউজটা পাবলিশ করা হয়েছে প্রথমত অনলাইনে, যে শিক্ষাঙ্গনে কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। হ্যাঁ? এই যে কথাটা, আ হুম। এই কথাটা আ নিশাত কিভাবে ব্যাখ্যা করবে? আমি যদি নিশাতকে প্রশ্ন করি যে শিক্ষাঙ্গন তো সবার একটা ভালোবাসার জায়গা, শিক্ষা নেবার জায়গা, হুম। আমাদের কাছে এক ধরনের ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, এবং অনেকেই বলে থাকে শিক্ষাঙ্গন একটা পবিত্র জায়গা, তাই না? সেখানে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। এটা শিক্ষা উপদেষ্টা বলেছেন, তাই না? ওয়াহিদুদ্দিন মাহমুদ। তো জি। তুমি এটা নিয়ে আসলে কি বলতে চাও? আ আমি যেটা বলতে চাই ভাইয়া সেটা হচ্ছে উনি কিন্তু কথাটা মিথ্যা বলে নাই। কাউকে অপমান করাটা এটা আসলে খুব ছোট মন মানসিকতার একটা বিষয়। কারণ আমি যেটা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার একটা জায়গা। সেখান থেকে আমরা অনেক কিছু শিখি। পজিটিভ শিখি যে একটা মানুষকে বলতে গেলে হচ্ছে গড়ে তোলার যে কারিগর ঐখান থেকে কিন্তু একটা মানুষ ঐখান থেকে কিন্তু গড়ে অনেক কিছু শেখে। এখন আমরা এত শিক্ষা নেওয়ার পরও যদি একটা মানুষ আরেকটা মানুষের সাথে যদি ভালো বিহেভ না করি, হ্যাঁ? তাকে যদি অপমানিত করি, স্বাভাবিক। তাহলে আমার সেই শিক্ষার কোনো মূল্য রইল না। এখন প্রশ্ন আসতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানেই কেন হচ্ছে উনি এটা বলেছে? উনার কি এই কথাটা বলা দরকার ছিল? আমরা যদি অ্যাওয়ার্ড থাকতাম, আমরা যদি সচেতন থাকতাম যে না টিচার থেকে শুরু করে, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে ছোট ভাই-বোন সবাই। আমরা তো হচ্ছে শিখে আসছি। নম্র, ভদ্রতা সবকিছু এবং বইয়ের পাতায় ছোট থেকে তো হচ্ছে আমরা এটা বাই ডিফল্ট ফ্যামিলি থেকেও শিখে আসি। শিক্ষা প্রতিষ্ঠানে গেলেও শিক্ষকদের কাছ থেকে শিখি। যেহেতু শিক্ষক গুরু,
তার কাছ থেকে অনেক কিছুই আমরা শিখি। এখন আমাদের পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে আমরা একটা কিছু শিখেছি। সেটাকে আমরা হচ্ছে এক্সিকিউট করতেছি না। আমরা খুব উত্তেজনা হয়ে মানে কোন একটা বিষয় নিয়ে করে যেমন শিক্ষককে অপমান করছি, আদার্স যারা ছাত্র বা ছাত্রী আছে তাদের অপমান করছি। শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আসলে এটা অ্যালাউ করে না। কাউকে হচ্ছে ব্যক্তিগতভাবে অপমান করা। এটা আমার দিক থেকে হচ্ছে দৃষ্টি কঠোর। আমি কখনো একটা মানুষকে সায়েম, অপমান করব না। আমি যদি সায়েমের কাছে আসি, যে সায়েম কি বলবে, মানে কোন প্রেক্ষিতে আসলে এরকম বলতে হচ্ছে? যে আমরা জানি যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ 2.0 বা আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ বলছি, বা বাংলাদেশের নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি যেটা ছাত্র জনতার রক্তে রঞ্জিত, তাই না? সেরকম একটা সময় এসে এই যে আমরা জানি যে এসএসসি এইচএসসি পরীক্ষা হবার কথা ছিল, সেটাও স্থগিত হয়েছে। সব মিলিয়ে এরকম একটা কথা কেন শিক্ষার যিনি অভিভাবকত্ব পালন করছেন এই সময় বাংলাদেশে, তাকে কেন বলতে হচ্ছে? স্যাম কি বলবে? এখানে আসলে আমি লাস্ট কিছুদিন ধরেই দেখছি, মানে আমাদের বাংলাদেশে তথ্য নিয়ে আমরা তারুণ্যের জয়গান দেখছি, স্বাধীন বলছি আমরা, নতুন করে স্বাধীন হচ্ছে বাংলাদেশ। কিন্তু এইটার ভিতরে দু তিনটা জিনিস খুব চোখে লাগার মতো। সেটা হচ্ছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান যারা ওইটার দায়িত্বে আছেন, প্রধান শিক্ষক বলেন, এদেরকে বদল করতে হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে, একটা দাবি উঠেছে। তো এখন এই জায়গাটাতে আমরা যদি পয়েন্টটা বলি যে হ্যাঁ সরকারের এখন যে দল ক্ষমতায় থাকবে কারো না কারো নিয়োগ তো কোনো না কোনো সরকারের আমলেই হবে। আচ্ছা, কেউ সক্রিয়ভাবে পলিটিক্সের সাথে যুক্ত থাকবে, কেউ থাকবে না। আমি আজকের একটা ঘটনা আমি আপনাকে বলি। আজকে আমি একটা প্রতিষ্ঠানের নিশাদ সায়েম, ইন্টারনেটে আজকে বৃষ্টিও হচ্ছে, সারাদিনও অনেক বৃষ্টি হচ্ছে। সায়েমের ইন্টারনেটে মনে হচ্ছে বেশ ঝামেলার মধ্যে আছে। সায়েম ইন্টারনেট থেকে ফিরলে আমরা সায়েমকে নিব। আমি আরেকটা নিউজ যদি তোমাকে দেখাই, তুমি দেখতে পারো, আমি তোমাকে দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি, যে নবম শ্রেণী থেকে, দেখো যে নবম শ্রেণী থেকে আবারও আলাদা বিভাগ থাকবে, শিক্ষা উপদেষ্টা বলেছেন, তাই না? যে আমাদের তোমার সময় কি নবম শ্রেণীতে আলাদা বিভাগ ছিল? হ্যাঁ ভাইয়া, আমার সময়ে নবম শ্রেণীতে আলাদা বিভাগ ছিল, সায়েন্স, আর্টস, কমার্স আলাদা ছিল। আচ্ছা, মাঝখানে তো এই বিষয়টা উঠে গেছিল, তাই না? যে না, নবম শ্রেণীতে আলাদা বিভাগ থাকবে না। হ্যাঁ, তো সেটা আবার নতুন করে ফিরে আসছে। তোমার কি মনে হয়, এটা কি ভালো কিছু হবে না খারাপ কিছু হবে? তুমি কোনটাকে চিন্তা করছো? আমি যেটা ভাইয়া মনে করি, প্রত্যেকটা বিষয় যদি আমি সায়েন্স, আর্টস, কমার্স বলি, দেখা যাচ্ছে কমন কোনো না কোনো কিছু আছে। এখন বিজ্ঞানের একটা শাখা, কমার্সের একটা শাখা, আর্টসের একটা শাখা। বিজ্ঞানের শাখায় হচ্ছে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ শিখছি। কমার্সে ব্যবসা বাণিজ্য থেকে অর্থনীতি, সবকিছু অর্থনীতি আর্টসে হচ্ছে আমরা মানে এইভাবে শিখছি। আর্টসে হচ্ছে সমাজ কল্যাণ, গার্হস্থ্য অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অনেক কিছু আছে। সো সব যদি একসাথে কম্বাইন হয় তাহলে হবে যেটা হচ্ছে আমি যেটা ফিল করি জগা খিচুড়ির মতো। আমরা খিচুড়ি যখন রান্না করে অনেক কিছু একসাথে দিই, ওটা একটা ভিন্ন রকম টেস্ট। বাট একটা জিনিস তুমি দেখো যে 1959 সাল থেকে নবম শ্রেণী থেকে বিভাজন চালু হয়েছিল, প্রায় 65 বছর ধরে এই নিয়ম চলেছে। হ্যাঁ, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরও দফায় দফায় শিক্ষাক্রম পরিবর্তন হলে এই প্রথা কখনো ভাঙেনি। কিন্তু সায়েম, তোমার কি মনে হয় না যে 65 বছর ধরে চলা একটা শিক্ষা ব্যবস্থা আসলে যুগের পর যুগ একই থাকা উচিত? যুগ তো পাল্টে গেছে, তাই না? আমি এখানে আমাদের আধুনিকায়ন হতে হবে। আমরা যুগের সাথে তাল মিলিয়ে
বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করি, কিন্তু আমি পুরোপুরি গোড়াটাকে উপড়ে ফেলতে পারি না। আর প্রতিটা পরিবর্তন আসলে আস্তে আস্তে হওয়া উচিত। র্যাডিক্যাল চেঞ্জ যখন প্রথম এই যে সৃজনশীল ব্যাপারটা নিয়ে বলতেছে যে পড়াশোনার সিস্টেম সৃজনশীল চলে আসবে, 9-এ গিয়ে কোনো বিভাগ থাকবে না, ইন্টারে গিয়ে বিভাগ আসবে। আমরা বাঙালি বা আমরা বাংলাদেশের মানুষ যারা পড়াশোনা করছে বা অভিভাবক যারা আছেন, তারা কিন্তু পুরো সিস্টেমটা সম্পর্কে আসলে অবগত না যে আসলে এভাবে তারা কিভাবে করছে, মানে টোটাল প্রসেসটা কি হবে। তাদের কাছে সবকিছু নতুন। তো আমার মনে হয় আধুনিকায়ন দরকার, বাট সেটাকে সহায় করতে হবে। মানে এমন না যে রাতারাতি চেঞ্জ করা সম্ভব, এবং রাতারাতি চেঞ্জ করে আসলে কিছু করতে পারবে। এখানে আমার একটা মন্তব্য আছে যে বর্তমানে আমি যে কথাটা আর কি বলছিলাম যে সব একসাথে হলে একটা হচ্ছে প্রবলেম হচ্ছে ক্রিয়েট হয়, বাট বর্তমানে আমাদের জব সেক্টরে দেখা যায় যে মাল্টি স্কিলড পার্সনকে খুব বেশি হচ্ছে তারা এই করে জব সেক্টরে নেয়। এখন আমার কাছে কেন যেন মনে হলো যে এডুকেশন সিস্টেমটার মধ্যে তারা এই মাল্টি স্কিলটা ক্লাস 9 থেকেই শুরু করেছে। মানে সৃজনশীলের ব্যাপারটা যদি বলি না 9 থেকে না আরো আগে থেকে শুরু হয়েছে, বাট বিভাগের বিষয় যেটা যে সায়েন্স আর্টস কমার্স 9 থেকে থাকবে না, ইন্টার থেকে থাকবে। বাট আমি যখন 9-10 আমরা কি করতাম, আমরা হচ্ছে 9-10-এ হচ্ছে বলতে গেলে যে আমাদের একটা সাবজেক্ট থাকে না, যেমন হচ্ছে ইন্ট্রোডাকশন, ফান্ডামেন্টাল, এরকম থিওরিজ থেকে শুরু করে। এখন যদি 9-10-এ যদি আমরা থিওরিজটা যদি না জানি, একদম ইন্টারে গিয়ে যদি আমরা হচ্ছে সেটা পড়ি, তাহলে কিন্তু হচ্ছে আমার মতে যেটা ওটা ভালো দিক হবে না। কারণ আমি ঠিক মতো জানতেই পারছি না। আমাকে একটা সাবজেক্ট লং টাইম ধরে রিসার্চ করে পড়াশোনা করে প্র্যাকটিক্যালি করে দেন হচ্ছে আমাকে জানতে হবে। মেডিকেল স্টুডেন্ট যদি বলি, আগে যারা ডাক্তার হয়েছে বা ইঞ্জিনিয়ারদের যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়েছে তাদের কথাও যদি বলি, তারা কি করেছে 9-এ গিয়ে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ার যারা তাদের হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে ফিজিক্সে, তারা ফিজিক্সটা খুব মনোযোগ দিয়ে করে আসছে, বাকি সাবজেক্ট গুলো পড়েছে, বাট একটা সময় গিয়ে কিন্তু সে ইঞ্জিনিয়ার হয়েছে। ডাক্তারের ক্ষেত্রেও সেম, বায়োলজিটা হোক সে খুব মনোযোগ দিয়ে করেছে। এখন হুট করে যদি আমি ইন্টারে গিয়ে যদি হচ্ছে আমি সাবজেক্ট গুলা পড়ি, তাহলে হচ্ছে আমি পরের স্টেপে গিয়ে যে ভালো করব এটার কোনো গ্যারান্টি নেই। এবং এটা নিয়ে অনেক স্টুডেন্ট ফ্রাস্ট্রেটেডও ছিল। বেশ কিছুদিন আগে আমারই এলাকারই একটা ছেলে, ও মানে ওদের কাছে যেটা মনে হচ্ছে, আমাকে একদিন বলতেছিল যে আপু তোমাদের সময়টা খুব ভালো ছিল, সেক্টর গুলো আলাদা ছিল, ডিপার্টমেন্ট গুলো আলাদা ছিল। এখন আসলে যায় দিন ভালো আসে দিন খারাপ, এটা তো প্রবাদই আছে, তাই না? একটা জিনিস তোমাদের দুজনকে দেখা, একটা নিউজ, প্রথম হলো আর একটা নিউজ, একটা পলিটিক্যাল নিউজ আমি শেয়ার করেছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই দুজনেই, তাই না? যে শামা ওবায়েদ এবং শহীদুল্লাহর পদ স্থগিত করলো বিএনপি। এই নিউজটা সম্পর্কে তোমরা এর আগে দেখেছো কিনা? জি, আমরা যদি দেখেছো, আমরা যদি নিউজটা পড়ি তাহলে কি দেখবো, কি দেখতে পারি যে ঘটনাটা কি ছিল, যে ফরিদপুরের নগরকান্দায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহতের ঘটনায় নির্দেশদাতা হিসেবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, যার পদ এরই মধ্যে স্থগিত হয়েছে, শামা ওবায়েদকে দায়ী করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক। তারও পদ স্থগিত করা হয়েছে শহীদুল আলম, যদিও শামা ওবায়েদ এই অভিযোগকে নির্জলা মিথ্যাচার বলে দাবি করেছেন। নগরকান্দা উপজেলায় আজ বুধবার, মানে যেই রাতে আমরা আছি তার আগের যে দিনটা ছিল, সকাল 11টার দিকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে বাবুলের সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটে। হামলায় কবির ভুইয়া নামক 50 বছরের একজন ব্যক্তি, শহীদুলের এক সমর্থক, মানে যাকে শহীদুলের সমর্থক বলা হচ্ছে, তিনি নিহত হন। এ সময় অন্তত 3টে দোকান লুটপাট করা হয়েছে, আরো কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শামা ওবায়েদের সমর্থকেরা এই হামলা চালান বলে অভিযোগ। এটা এই যে ঘটনা, এই ঘটনায় এই দুইজনেরই দলীয় পদ স্থগিত করেছে বিএনপি। এই বিষয়ে দলের পক্ষ থেকে দুই নেতাকে পৃথক চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে দুজনের বিরুদ্ধে দলে বিশৃঙ্খলা ও সংঘাত সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এই যে বিএনপির এই পদক্ষেপটাকে কিভাবে দেখা যায়, মানে মারামারি করেছে, খুনাখুনি করেছে, এবং সরকারের পালাবদলের পরে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখি, তাই না, যে এরকম ঘটনাগুলো
ঘটতে থাকে এবং দলগুলো একে অপরকে দোষারোপ করে এবং একদম কেন্দ্র থেকে সেগুলো নিয়ে আসলে কথা খুব কম বলা হয়। হ্যাঁ, কিন্তু এই সময় সে বিএনপির এই বিষয়টাকে সায়েম কিভাবে দেখছো? এখন আসলে বিএনপি কেন্দ্রীয় ভাবে খুব পজিটিভ কিছু দেখানোর চেষ্টাই করবে। হ্যাঁ, কারণ হচ্ছে এই মুহূর্তে তারা কোনোভাবেই দলের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে না। আই থিংক আমার সাথে সবাই চলে গেছে, এই মুহূর্তে কেউ কানেক্টেড নাই। আমি আপনাদের সাথে ওই বিষয়টা শেয়ার করছি। হ্যাঁ, রানা ভাই মনে চলে আসছে। না, আমরা আছি, আমরা নেই বিষয়টা সেরকম না, আমরা আছি। আচ্ছা, ওকে। না, আমি কাউকে না দেখে চিন্তা করছি। তো বিএনপি কেন্দ্রীয় ভাবে যে সিদ্ধান্তটা নিচ্ছে, এটা হচ্ছে যে বেসিক্যালি এই মুহূর্তে দলের উপরে কোনো নেগেটিভ ইমেজ পড়ুক, এটা দল চাচ্ছে না। আর শ্যামা অভয়ের কথা যদি বলি, তার এই মুহূর্তে তার কিন্তু দলের ভিতরে একটা ভালো অবস্থান। তো সেই জায়গা থেকে তাকে এভাবে নিষিদ্ধ করাটা দুঃসাহসিক এই মুহূর্তে, আমি মনে করি। তার মতো কর্মীকে এই মুহূর্তে। নিশাত, জি ভাইয়া, সার্বিকভাবে এই যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের কাছে নিশাতের চাওয়াটা কি? এই আমরা যদি আমরা অতীতে যাই, যেই সরকারি থাকুক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই সরকারি থাকুক, আমরা সুন্দর একটা বাংলাদেশ চেয়েছি, যেখানে মানুষ খুব সুন্দরভাবে চলতে পারবে। মানুষের যেমন 5টা নিড, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, চিকিৎসা ব্যবস্থা যা আছে, যে 5টা যে নিড, সবকিছু সুন্দর থাকবে। কোনোটা কি আদৌ হয়েছে? হয়নি। এখন একটু আগে সায়েম যেটা বলল, একজন নেত্রীর কথা বলল, আমরা এই ধরনের কোনো লিডার চাই না বাংলাদেশে, যে অরাজকতা সৃষ্টি করবে। কোনো দলেই না, হোক সেটা বিএনপি, হোক সেটা আওয়ামী লীগ, জামাত ইসলাম, যেটাই হোক, আমরা চাই না। নতুন যে গভর্নমেন্ট আসবে বা এখন যিনি দায়িত্বে আছে, কারো আন্ডারে এই ধরনের নেতা বা নেত্রী থাকবে, এটা আমরা চাই না। আমরা সুন্দরভাবে একটা দেশ কিভাবে চলে, আমরা ওইভাবেই চাই। যেমন আমরা যাদের অনেক আর্থিক অবস্থা ভালো, তারা 100 টাকা দিয়ে একটা খাবার কিনতেই পারে। বাট সেম খাবারটা একটা মিডল ক্লাস বলি, আমাদের মিডল ক্লাসের ভিতরে অনেকগুলো ভাগ আছে। সবাই যে সবসময় এফোর্ড করতে পারবে তাও না। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, তারপর আমরা যদি বিদ্যুৎ, কারেন্ট সবকিছু যদি হিসেব করি, হিউজ একটা মানুষকে তার বলে না যে রক্ত চুষে খাওয়ার মতো যে অবস্থা, এতদিন সেটা হয়ে আসছে। সো নতুন যে বাংলাদেশ যে হচ্ছে বা এখন আমরা চাচ্ছি, সবকিছু যাতে একটা সুন্দর একটা গঠনের মধ্যে যাতে আসে, মানুষ যাতে কষ্ট না করে, বেকারত্ব যাতে কমে যায়, সবকিছুতে একটা সুন্দর সিস্টেম দরকার। সায়েম কি চাই? সায়েম নতুন ছেলে সন্তানের বাবা হচ্ছে, নতুন বাবা বলা যায় না, এর আগেও সে কন্যা সন্তানের বাবা, আর এখন সে ছেলে সন্তানের বাবা হচ্ছে। আর আজকে বৃষ্টি ভেজা একটা রাত, না, এই বৃষ্টি ভেজা রাতে সায়েমের চাওয়া কি? আমার চাওয়ার আগে বিজ্ঞানীরা কিন্তু একটা অদ্ভুত জিনিস দাবি করে বসছে। আমি আপনাকে একটা লিংক শেয়ার করেছি, যদি আপনি একটু কাইন্ডলি এটা স্ক্রিনে শেয়ার করেন। হ্যাঁ, আমি সেটা একটু দেখাই তাহলে। হ্যাঁ, সেটা হচ্ছে শিশুদের পাঠ্যক্রমে আইসক্রিম খাওয়া যুক্ত করতে বিজ্ঞানীদের অনুরোধ। সরি, আচ্ছা, শিশুদের পাঠ্যক্রমে আইসক্রিম খাওয়া যুক্ত করতে বিজ্ঞানীদের অনুরোধ। একটু আগে আমরা একটু পড়ে শোনাবো নাকি সেক্ষেত্রে? হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আমাকে দুটো প্যারা পড়তে হবে। আচ্ছা, একটু পড়ে শোনাতে পারো না? আমি পড়ে শোনাই তাহলে। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, যে অনুরোধ, শিশুদের পাঠ্যক্রমে আইসক্রিম খাওয়া যুক্ত করতে বিজ্ঞানীদের অনুরোধ কেন জানেন?
সংবাদটা লিখেছেন জাহিদ হোসেন খান। আইসক্রিম কে না পছন্দ করে, তবে অনেক অভিভাবকই ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে শিশু সন্তানকে আইসক্রিম খেতে দিতে চান না। তবে পড়াশোনার অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যক্রমে আইস ললি খাওয়ার বিষয়টি যোগ করার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির বিজ্ঞানীরা। শিশুদের সহজে বিজ্ঞান শিক্ষার সুযোগ দিতে আইস ললি চেটে খাওয়া, ময়দা মাখা ও সবজি চাষের মতো বিষয় পাঠ্যক্রমে যুক্ত করার সুপারিশও করেছেন তারা। দারুণ তো, দারুণ না ব্যাপারটা? আমি পুরোটা পড়লাম না, পুরোটা আমাদের যারা দেখছেন পড়লে আপনার একটু বিজ্ঞানীদের তথ্য মতে আইস ললি চেটে খাওয়ার মাধ্যমে শিশুরা শুধু স্বাদ সম্পর্কে জানবে তা নয়, বরং বেশ কিছু প্রয়োজনীয় বৈজ্ঞানিক ধারণা সম্পর্কে জানতে পারবে। আইস ললি খাওয়ার মাধ্যমে গরম বা ঠান্ডা অবস্থা সহ তাপমাত্রার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থীরা। নতুন সুপারিশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার অংশ হিসেবে রুটি বানানো, মাটি খনন, শাকসবজি চাষ সহ ছায়ার সঙ্গে খেলার কথা বলা হচ্ছে। এসব কাজের অভিজ্ঞতার মাধ্যমে 3 থেকে 11 বছর বয়সী শিশুরা বিজ্ঞান সম্পর্কে জানতে পারবে। এটা পড়তে যে আমার একটা জিনিস মাথায় আসলো। আমি যখন ছোট ছিলাম, আমি তো গ্রামে বড় হয়েছি, হ্যাঁ, তো আমার গ্রামে আমি কিন্তু মাটি নিয়ে খেলতাম। হ্যাঁ, আমি কিন্তু মানে আমি রুটি বেলেছি, আমি রুটি বেলা শিখেছি। যা যা বলেছে না, আমি মাটির সাথে খেলতাম, আমি ছায়ার সাথে খেলতাম। এটা আমার সুযোগ ছিল। কিন্তু আমার সন্তান, আমি এই নগরে বড় হচ্ছি, আমার সন্তানকে আসলে ছায়া কোথায় দিব? ও তো ঘরের মধ্যেই থাকে। আমার সন্তানকে আমি মাটি আসলে কিভাবে দিব? ও তো মাটির থেকে অনেক দূরে আছে। আমার সন্তানকে আমি রুটি বানাতে কিভাবে দিব? কারণ আমার ফ্যামিলির মনে আছে যে আমার ফ্যামিলিতে 17-18 জন মানুষ, তো আটার গামলা নিয়ে বসতে হতো। আর এখন তো আমরা মানুষ সবেমাত্র 3 জন 4 জন। হ্যাঁ, বয়সে রুটি বানাই 4 দুগুণে 8 খানা। হ্যাঁ, তোর মানে আটা নিয়ে খেলবে কিভাবে? এই প্রশ্নের উত্তর আসলে কি হবে? আসলে তাহলে কি আমরা সেই আদিতে ফিরে যেতে হবে আবার আমাদের? উপায়টা আমরা একটু আগে আপনি আমাকে বলতেছিলেন, মানে আমি এই রিপোর্টটা আপনাকে বলার আগে আপনি আমাকে একটা প্রশ্ন করছেন যে নতুন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের চাওয়া। আমি আসলে নতুন বাংলাদেশ চাই না, আমি আসলে একটা পুরাতন বাংলাদেশ চাই। এই মাত্র আপনি যতগুলো কথা বললেন যে আপনি মাটির সাথে মানে ছায়া পেয়েছেন, আপনার বাচ্চাকে আপনি কোথায় ছায়া দেবেন সেটা নিয়ে খুঁজতেছেন। একটা সময় কিন্তু আমাদের সেই ছায়া দেওয়ার জন্য খুঁজতে হয় নাই। আমার যতটুকু মনে পড়ে যে আমি প্রচন্ড রকম মাঠে খেলাধুলা করতাম, বৃষ্টিতে ভিজতাম। আমাদের ওই সময়কার যে একটা ব্যাপার, মানে শৈশবকে যদি আমরা মানে মানে আমরা যদি ওইভাবে বলি যে শৈশবকে আমরা উদযাপন করেছি, আমরা লালন করেছি, এখনকার জেনারেশন সেটা পাচ্ছে না। নতুন বাংলাদেশে আসলে পুরাতন কি নিয়ে আসতে হবে। তারপরে আসলে স্বপ্ন তো আমাদের দেখতেই হবে, তাই না? স্বপ্ন দেখা শেষ করার তো সুযোগ নাই আমাদের। হ্যাঁ, তো আমরা কথা বলতে বলতে কিভাবে যেন দেখো 20 মিনিট উপর হয়ে গেছে। হ্যাঁ, খুব বেশি কথাবার্তা আসলে মানুষ শুনতেও চায় না, বলতেও চায় না। আমরা একটা কথা বলতে চাই যে মানে আমি সবসময় যেটা বলি, আমি সবসময় যেটা মানার চেষ্টা করি, সবসময় যে মানি সেই মিথ্যাটা নাই বললাম। হ্যাঁ, আমার চেষ্টাটা থাকে হচ্ছে যে আমি আমার মতো করে ভালো থাকার চেষ্টা করি, ভালো হবার চেষ্টা করি, ভালো বলার চেষ্টা করি, মিথ্যাটা না বলার চেষ্টা করি। হ্যাঁ, আমি আমার দায়িত্ব নিতে পারি। আমি তো আসলে তোমার দায়িত্ব নিতে পারি না, তোমাদের দায়িত্ব নিতে পারি না, আমাদের দায়িত্বও নিতে পারি না। বাট আমার একটা বিশ্বাস, আমি যদি ভালো থাকি, প্রত্যেকটা আমি ভালো থাকলে আমরা ভালো থাকা হয়, আমরা ভালো থাকা হইলে আমাদের ভালো থাকা হয়, যেটা আসলে গুড উইশের মূল মন্ত্র। আমি আপনার এইটার সাথে আমি আজকে একটু রিক্যাপ করতে চাই। আমি একদম শুরুতেই আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, নিশাত তার বলার পরে আমার নেটটা চলে যাওয়ার কারণে আমি আমার কথাটা শেষ করতে পারিনি, ওই অংশটুকু আমি পয়েন্টটুকু আবার রিপিট করতে চাই। আজকে ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক
তার কমিটির সাথে কথা বলে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করে। যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে স্টুডেন্টরা গিয়ে জোর করছে যে আপনাকে পদত্যাগ করতে হবে এবং তাকে এক ধরনের টেনে হিচড়ে বের করে দেওয়া হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা বলছো তুমি? হ্যাঁ, সেখানে হচ্ছে যদিও ওই ভিসি অলরেডি পদত্যাগ করেছেন এত কিছুর পরে, পদত্যাগ করেছে, বাট তার স্টুডেন্টরা তাকে অভিভাবক মেনে তাকে যে সম্মান প্রদর্শন করেছে, এটাই তো নতুন বাংলাদেশ, রাইট? একজন শিক্ষক, হ্যাঁ, তাকে যে তার যোগ্য সম্মানটা তার স্টুডেন্টরা দিয়েছে। নতুন বাংলাদেশে তো আসলে আমরা এই রেসপেক্টটাই আশা করি প্রত্যেকের কাছে। নিশ্চয়ই কোনো মানে ওই জায়গাটা থেকেই আমরা আসলে মনে করি যে আসলে ভালো মানুষ তো আসলে সব জায়গাতেই আছে, খারাপও আছে, ভালো আছে। ভালোকে ভালোটা বলা শিখি আমরা। সো সেটাই হোক আমাদের অঙ্গীকার, আমরা ভালোকে ভালো বলার চেষ্টা করি এবং এই যে গুড উইশ কন্টেন্ট দেখার ক্ষেত্রেও আসলে আমাদের মনে হয় একটা দায়িত্ব বোধ আছে যে কোন কন্টেন্টটা আমরা দেখবো। বিশেষ করে রুচির দুর্ভিক্ষ নিয়ে কিছুদিন আগে প্রচুর কথা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো যেটাতে আসলে রুচির দুর্ভিক্ষ প্রকাশ পায় সেই কন্টেন্ট আমরা বানানো থেকেও বিরত থাকি, আবার দেখা থেকেও বিরত থাকা উচিত। যাই হোক, কথা মানে এই ভোর না রাত কি বলবো জানি না, এই সময় কিন্তু আমরা আসলে ওই যে দ্বীপ্রহরের কি একটা ব্যাপার ছিল মনে হয়, ওইরকম হলে মনে হয় 3 প্রহর এখন। হ্যাঁ, আমরা একটু শর্ট করে ফেলি, এটা হচ্ছে গুড নাইট বলতে পারি। গুড নাইট। আর আমরা মাঝে মাঝে সুযোগ পেলেই আসলে গুড উইশে আমরাই হ্যাঁ কথা বলবো আমাদের মতো করে। কেউ যদি শোনে, আমরা যদি শুনি, আমরা যদি মানি তো ভালো, যদি কেউ শোনে না, আমরা যদি না শুনি, যদি না মানি, তাও সমস্যা নেই। হ্যাঁ, আমরা কথা বলতে চাই, আমরা কথা বলি, আমাদের বাক স্বাধীনতা আছে। আজকের মতো মনে হয় 3 জন একসাথে বাই বাই বলতে পারি। বাই বাই, গুড উইশ, গুড উইশ, বাই বাই।